তৃণমূলের শহীদ দিবস ২১শে জুলাই আর ২১শে জুলাইয়ের আগেই ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আগামী ১৮ তারিখ তার সম্ভাব্য বাংলা সফর দমদম কিংবা বারাসাতের কোথাও জনসভা হতে পারে। অর্থাৎ একদিকে যখন ২১শে জুলাইয়ে শহীদ সভা অনুষ্ঠান করবে মূলত বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস ২০২৬-এর নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক তৃণমূল কংগ্রেসের, আর সেখানেই ২১শে জুলাইয়ের আগেই ফের বাংলা সফরে মোদী। অর্থাৎ মোদীর স্ট্র্যাটেজি কোথায় লুকিয়ে আছে, কোথায় মাস্টার স্ট্রোক দিতে চলেছেন, এবং তারপর শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির নতুন দায়িত্ব কাঁধে নেওয়ার পর রাশ মূলত বঙ্গ বিজেপির রাশ দেওয়া হয়েছে শ্রমিক ভট্টাচার্যের হাতেই। অনেক দাপুটে নেতাকে কিন্তু বাছাই পর্ব থেকে তুলে এনে শ্রমিককেই ভরসা করেছে বিজেপি, আর সেখানে দিলীপ ঘোষের মতন ব্যক্তিরা কিন্তু এখন বলা যেতে পারে অন্দরের মহলের খবর কোণঠাসা হচ্ছে ধীরে ধীরে, বা কোথাও নিজে নিজেই কোণঠাসা হয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আর সেখানেই সুকান্ত মজুমদারের আমরা মূলত সেই কাল দেখেছি যেখানে দাঁড়িয়ে থেকে ২০২৪-এর লোকসভা নির্বাচনে ধরাশায়ী পরিস্থিতি ছিল বঙ্গ বিজেপির, একেবারে ১৮ থেকে ১২তে এসে পৌঁছেছিল, আর এবার শ্রমিকের হাতেই বঙ্গ বিজেপি রাশ। আর তার আগেই এবার দেখুন ২১শে জুলাইয়ের আগে ফের বাংলা সফরে প্রধানমন্ত্রী মোদী। এ সমস্ত বিষয় নিয়ে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন ইতিমধ্যে রুবি মণ্ডল রয়েছেন, বিজেপি নেত্রী। রুবিদি, স্বাগত আপনাকে ট্রাইব টিভি বাংলায়। দেখুন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভাব্য সভা করতে পারেন ২১শে জুলাইয়ের আগে, তিনি আসছেন বঙ্গ সফরে। অর্থাৎ স্ট্র্যাটেজি কী হতে চলেছে বিজেপির? অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যের কাঁধে রাজ যাওয়ার পর মূলত মাস্টার স্ট্রোক দিতে চলেছে বঙ্গ বিজেপি। দেখুন, প্রধানমন্ত্রী আগেও এসেছিলেন, অনেকবার এসেছিলেন, এবং ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে ওনার নানা রকম সফর থাকেন, নানা রকম কার্যক্রম থাকেন। সেই বিষয়ে ১৮ তারিখে আসার কথা আছে, সম্ভাব্য রয়েছে। তো সেই বিষয়ে হয়তো উনি আসছেন। এর আগেও আমরা দেখেছি উত্তরবঙ্গে যখন আসছেন উনি আমাদেরকে গিফট করে গেছেন, সিটি গ্যাস গিফট করে গেছেন, এবং কয়েক কোটি টাকা উনি সাবমিটও এই বিষয়ে করে গেছিলেন, স্যাংশন করে গেছিলেন। তো উনি নতুন ভাবে আসছেন, এটা উনি করেই থাকেন। বিভিন্ন রাজ্যে উনি যান, যেহেতু দেশের প্রধানমন্ত্রী, নিজের দেশকে বিকশিত করার লক্ষ্যে ওনাকে আসতে হচ্ছে। এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য। পশ্চিমবঙ্গকে বিকশিত করতে গেলে, ভারতবর্ষকে বিকশিত করতে গেলে পশ্চিমবঙ্গের ভূমিকাও অনস্বীকার্য। তো এই প্রধানমন্ত্রী আসছেন, আশা করব আগামী দিনে পশ্চিমবঙ্গ বিকশিত ভারতের লক্ষ্যে। রবিতে একটা বিষয় দেখুন, ২১শে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ একেবারে শোভা সমাবেশ রয়েছে, তার আগে মূলত বিজেপির কাছে চ্যালেঞ্জ, অর্থাৎ ১৮ তারিখে আসছেন শোভা কর্মী, যথারীতি একটা কোথাও প্রাসঙ্গিক একটা বিষয় তো উঠে আসছে। রবিদি, হ্যাঁ, শুনতে পারলাম না, একটু আরেকবার একটু বলবেন। বলছি ২১শে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ রয়েছে, তার আগে মূলত বঙ্গ বিজেপিতে প্রধানমন্ত্রীর আগমন সফর সারবেন তিনি, এবং সেখানে সভাও করতে পারেন। অর্থাৎ একটা চ্যালেঞ্জের মুখোমুখি কোথাও হতে হবে বঙ্গ বিজেপি, কেননা ২১শে জুলাই দেখা যায় অনেক বলুন। ওরা ২১শে জুলাই করে কেন সেটাই আমরা আজ পর্যন্ত জানলাম না। কারণ ওদের ২১শে জুলাই মানে হচ্ছে পিকনিক। ওদের ২১শে জুলাই হয় পিকনিক। ওরা ২১শে জুলাই মানে কংগ্রেসের থাকাকালীন তৃণমূল এখন এসে সেটাকে ২১শে জুলাই পালন করছে, বিষয়টা পুরোটাই ভীষণ কমপ্লিকেটেড। ওরা ২১শে জুলাই করে কেন আমরা জানি না। ২১শে জুলাইটা জাস্ট করে, ওখান থেকে একটা বার্তা দেয় মাননীয় মুখ্যমন্ত্রী, যে বার্তা দেয় সে তার কিছুই করেন না, বিভিন্ন আবার প্রতিশ্রুতি দেবে আগামী দিনের জন্য বঙ্গ মানুষদের আবার একটা মানে প্রতিশ্রুতি দেবে, যেটা আবার হতাশায় গিয়ে পরিণত হবে, এরকমই একটা কিছু বার্তা দিতে চলেছে। ২১শে জুলাই নিয়ে বঙ্গ মানুষের কোনো মাথা ব্যথা নেই, ২১শে জুলাই নিয়ে শুধু তৃণমূলের লোকেই মাথা ব্যথা রয়েছে। বেশ, ধন্যবাদ রবিদির সঙ্গে থাকার জন্য। ২১শে জুলাইয়ের আগে ফের বাংলা সফরে মোদী, ১৮ তারিখে বঙ্গে আসছেন তিনি, বারাসাত কিংবা মূলত কিন্তু দমদমে হতে পারে শোভা, এমনটাই সম্ভাব্য সূত্রের খবর। আর ইতিমধ্যেই সকলেই জানেন শ্রমিক ভট্টাচার্যের হাতে রাশ এসেছে পৌঁছেছে, অর্থাৎ বঙ্গ বিজেপির একেবারে বলা যেতে পারে পুরো দায়িত্ব শ্রমিকের হাতেই, আর সেখানেই দমদমে হতে পারে শোভা, এবং সেখানেই শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কৌশলগত মূলত কী পরিবর্তন, ২৬-এর আগে কী মূলত চাবিকাঠি মূলত ইউজ করতে চলেছে বঙ্গ বিজেপি, এ সমস্ত বিষয় নিয়ে হয়তো কোথাও একটা আলোচনা চলতে পারে, একটা কোথাও মূলত একটা কোথাও দামামা বাজিয়েও দিয়ে যেতে পারেন প্রধানমন্ত্রী মোদী ২৬-এর আগে। এখনও পর্যন্ত দিনক্ষণ ঘোষণা হয়নি, হাতে গোনা মাত্র ৬ থেকে ৭ মাস বাকি রয়েছে। এই সমস্ত বিষয় আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন ইতিমধ্যেই ঝন্টু বড়ায়ক অধ্যাপক রয়েছেন। ঝন্টুবাবু, স্বাগত আপনাকে, রাজনৈতিক বিশেষজ্ঞ তিনি একযোগে। ঝন্টুবাবু, স্বাগত। দেখুন ইতিমধ্যেই ২১শে জুলাইয়ের আগে বাংলা সফরে মোদী, অর্থাৎ বিজেপি কোথাও কি মাস্টার স্ট্রোক দিতে চাইছে? অর্থাৎ ১৮ তারিখে সভা করবেন, পরপরই রয়েছে তৃণমূলের সভা, এবং সেখানে ইতিমধ্যে শ্রমিকের হাটে গিয়েছে রাশ, দলের রাশ গিয়েছে। একটা জিনিস যোগসূত্রটা মেলান, প্রধানমন্ত্রী দ্বিতীয়বার ২৬-এর ভোটের আগে দ্বিতীয়বার বঙ্গ সফর। প্রথমবার আলিপুরদুয়ারে তিনি পশ্চিমবঙ্গের একদম প্রান্তিক অসম বর্ডারের লাগোয়া
প্রান্তটাকে ছুঁয়ে গেলেন সেই জেলাকে, যেই জেলায় গত নির্বাচনে এত ভালো রেজাল্টের পরেও তৃণমূল হোয়াইট ওয়াশ হয়েছিল, কোনো বিধানসভা জিততে পারেনি। হচ্ছে তিনি কি বলেছিলেন, 5টা বান বলে দিয়ে গেছেন। সেই ঝন্টুবাবুর সঙ্গে যোগাযোগ খুব বিচ্ছিন্ন, আমরা আবারও জোরার চেষ্টা করবো। দমদমে হতে পারে সভা, ইতিমধ্যেই দেখুন আলিপুরদুয়ারেই কিছুদিন আগে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদী, আর 26-এর আগে বঙ্গে ফের আসছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ একযোগে কোথাও কিন্তু বঙ্গ বিজেপির একটা মাস্টার স্ট্রোক, একটা কোথাও ট্র্যাজেডি রয়েছে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। আর এখানেই 21শে জুলাইয়ের তৃণমূলের শহীদ স্মরণের আগেই বঙ্গে আসছে প্রধানমন্ত্রী। আমরা আবারও কথা বলবো, সঙ্গে রয়েছে ঝন্টুবাবু স্বাগত আপনাকে। দেখুন ইতিমধ্যে যেমনটা বলছিলেন যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল, আপনি কন্টিনিউ করতে পারেন। আলিপুরদুয়ার যেখানে 6-0 হয়েছিল তৃণমূল, এত ভালো রেজাল্টের পরেও প্রত্যেকটা বিধানসভা হেরেছিল, সেই জায়গায় তিনি প্রথম কথা সেখানে গিয়ে একটা জনসমাবেশ, দেশের প্রধানমন্ত্রী বিজেপি সর্বোচ্চ নেতার। দ্বিতীয়, তিনি কি বলেছিলেন, তিনি 19 মিনিট সময় ব্যয় করেছিলেন রাজ্যের দুর্নীতি অপশাসন নিয়ে, 8 মিনিট ব্যয় করেছিলেন সবকা সাথ সবকা বিকাশ এই বার্তা দিতে, আর মাত্র কয়েক সেকেন্ড ব্যয় করেছিলেন মুর্শিদাবাদের ঘটনা, যে হামলাটা হয়েছিল হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে। অর্থাৎ তিনি রাজ্য বিজেপিকে বলতে চেয়েছিলেন যে রাজ্যে যেভাবে শুভেন্দু বা অন্যান্য দলের নেতারা মুসলিমদের ভোট চাই না, মুসলিম বিধায়কদের ট্যাংদোলা করে বাইরে বের করে দেবো, ক্ষমতায় আসছে আমরা, আমাদের ওরা ভোট দেয় না, আমরা ওদের পাশে থাকবো না, এই যে বিভেদকামী রাজনীতিটা, সেটা উনি পছন্দ করছেন না। ওনার লাইন শুভেন্দুর লাইন এক নয়। এবং তখনই আমরা কিন্তু রোডম্যাপ বুঝেছিলাম যে রাজ্যের আগামী ভোটটা কিন্তু এই ফর্মুলাতেই লড়বে। ফলে এইবারে খেয়াল করে দেখুন যে বিজেপি কিন্তু ত্রিপুরা মডেলটাকে নিয়েছে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ ভোটের আগে। কি মডেল? এখানে মানে বাঙালি অস্মিতাকে, যেমন ত্রিপুরাতে ভারত মাতার মূর্তি ওরা বানিয়েছিল ওখানকার জনজাতি আদিবাসীদের আদলে, ঠিক একইভাবে বাংলায় কিন্তু মা কালী, মা দুর্গাকে টার্গেট করা হচ্ছে, থিম করা হচ্ছে, আদর্শ করা হচ্ছে। বিকজ বাঙালি ভোট একটা টার্গেট। বরাবরই তো বিজেপি সম্পর্কে তৃণমূল বা অন্যান্য বিরোধী দলেরা আঙ্গুল তোলে, তারা বাঙালি বিদ্বেষী, বাঙালি বিরোধী, তারা এখানে লাড্ডু তন্ত্র চালু করতে চেয়েছে, তারা রসগোল্লা তন্ত্র চালু করছে না। এই যে লাড্ডু তন্ত্রের থেকে রসগোল্লা তন্ত্রের উত্তরণ, অর্থাৎ বাঙালি মন যেটা, তাই জিততে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে আপন করছে, নজরুলকে আপন করছে, তারপরে এখানে সবকা সাথ সবকা বিকাশের টার্গেটটা আনছে। এটা তো একদম বাস্তব সত্য। পশ্চিমবঙ্গে ভোটে তুমি ক্ষমতায় আসীন হতে চাইছো, অথচ 90টা সিট যেখানে সংখ্যালঘুরা কন্ট্রোল করে 294টার মধ্যে, সেটা তুমি আগে ভাগেই মমতাকে দিয়ে দিচ্ছ। মমতা পরীক্ষায় বসার আগেই তো 94 নম্বর পেয়ে গেছে, কারণ তুমি যেভাবে মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলছো, বিভেদকামী বার্তা দিচ্ছ, তাহলে তো এই ভোটগুলো আসবে না। ফলে এই জায়গাটা কিন্তু শ্রমিকের বার্তাটায় তাৎপর্যপূর্ণ ভাবে কিন্তু একটা ইঙ্গিত বাহী পাঠ। আমি আপনাকে পরিষ্কার বলছি, আসর কিন্তু জমে গেছে শ্রমিকের একটা বার্তাতে। দেখুন, এই রাজ্যে মুসলিমরা ভালো নেই, শোষণের নামে, অ্যাপিসমেন্ট পলিটিক্সের নামে মমতা ব্যানার্জি তো কার্যত মুসলিমদের শোষণ করছে। মানে এই জায়গায় মুসলিম মানুষরাও, দেখুন একটা কথা তো এটা বাস্তব সত্য যে সবাই বলতে হবে না, আমার আপনার তো একটা ধারণা যে মারছে মুসলিম, মরছে মুসলিম, মার খাচ্ছে মুসলিম, তাই তো? অর্থাৎ সবকিছুতেই মুসলিম এখানটায় কিন্তু ফ্যাক্টর। আরে এই জায়গায় মুসলিম সম্প্রদায়ও আছে কিন্তু মমতার উপরে বিতশ্রদ্ধ, কারণ বিকল্প নেই। তাই তারা ভয়ের জন্য, দেখুন মমতার দুর্নীতিটাকে ওরা ঘৃণা করে, কিন্তু করাপশনের চাইতে ওরা প্রোটেকশনটাকে বেশি দেখছে। বিজেপি আসলে যদি ওদের দেশ থেকে তাড়িয়ে দেয়, ফলে মমতা তো বারবার বলছে যে আমি তোমাদের প্রোটেকশন দিব, ফলে করাপশনটা দেখো না। ফলে ওরা কিন্তু আজকে বিজেপির সর্বোচ্চ সভাপতি, নব্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এই বার্তায় আমি বিশ্বাস করি মুসলিম সম্প্রদায় একটা বড় অংশের মানুষ বিজেপির দিকে ঝুঁকবে, কারণ সীমাহীন দুর্নীতি মমতা, সীমাহীন অপশাসনে থেকে ওরাও চায় নিস্তার পেতে। যে কোনো শুভবুদ্ধি, যখন তামান্না মারা গেল, কে? মুসলিম সম্প্রদায়ের তো প্রতিনিধি। একদম ধন্যবাদ। অনেক ইস্যু রয়েছে, অনেক তথ্য রয়েছে, কিন্তু দেখুন মূলত শ্রমিককে 26-এর আগে যে দায়িত্ব দেওয়া হলো, সেখানে কোথাও একটু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না বিজেপি? কেননা সাংগঠনিক কোথায় কোথায় প্রবলেম রয়েছে, কোথায় কোথায় খুঁত রয়েছে, কোথায় গলদ রয়েছে, এই সমস্ত বিষয় একটু বুঝে উঠতে সময় লাগবে না? একদম আপনি ঠিক বলেছেন। দেখুন মূলত রাজ্য বিজেপি কিভাবে চলতো,
বিভিন্ন সেন্ট্রাল এজেন্সিকে শক্তি টালি করে নিয়ে, আর আপনার হাইকোর্ট সুপ্রিম কোর্টকে উচ্চস্থল ধরে নিয়ে, শক্তির উচ্চস্থল ধরে নিয়ে বিজেপির প্রধান বিরোধী দল হতে চেয়েছিল। কিন্তু বাস্তবে তো এগুলো নয়। সাধারণ মানুষের কাছে দুর্নীতির চাইতেও বড় ইস্যুটা যেটা, যে আপনি কি তাদের জীবন জীবিকায় বা তাদের দুঃখে কষ্টে পাশে আছে। অর্থাৎ বিরোধীরা, এই বিরোধী বিজেপি রাজ্যের 80টা বুথ, 80,000 যে বুথ, সেখানে বলুন তো আজকে ভোট হলে পরে কটা জায়গায় তারা সক্রিয় একজন করে এজেন্ট দিতে পারবে? পারবে না, কারণ তারা সংগঠন নেই। ফলে তাদের এই দুর্নীতি নিয়ে যে রাজধানীর বুকে আন্দোলন, সোনো পাউডার মেখে তাদের দলের নেতারা Z+ সিকিউরিটি, Y+ সিকিউরিটিতে বিভিন্ন চ্যানেলে গাল গল্প করে যাচ্ছে সন্ধ্যাবেলা, এটাতে সাধারণ মানুষের কিন্তু কিচ্ছু আসে যায় না। কারণ দিনান্তে তৃণমূলের নেতারাই তাদের পাশে থাকে, চুরি করুক, মারুক, ধরুক, গুলি করুক। এই জায়গাতে প্রথম বড় চ্যালেঞ্জটা হচ্ছে বিজেপির প্রধান বিরোধী দল হয়ে ওঠার পরীক্ষা শ্রমিক ভট্টাচার্য। তারা কি আদৌ বিরোধী? প্রথম। দ্বিতীয় হচ্ছে সাংগঠনিক দৃঢ়তাকে তৈরি করা। তৃতীয়, শ্রমিক ভট্টাচার্যের বেগ চ্যালেঞ্জ হচ্ছে পড়ে যাওয়া, শীত ঘুমে পড়ে চলে যাওয়া অজস্র সাধারণ একদম নিচতলার বিজেপি কর্মী, যারা তৃণমূলের ভয়ে বা প্রধান রাজ্য বিজেপির নেতাদের সঠিক সময় তাদের পাশে না থাকার জন্য সরে গেছে, বসে পড়েছে, হতোদ্যম হয়েছে, তাদেরকে জাগিয়ে তোলা। মাত্র হাতে 8 মাস সময় শ্রমিক ভট্টাচার্য, অর্থাৎ যেটা প্রচলিত কথা চলছে যে ভট্টাচার্যকে হারিয়ে ব্যানার্জি ক্ষমতায় এসেছে। আবার কি ইতিহাসে পুনরাবৃত্তি হচ্ছে যে ভট্টাচার্য ব্যানার্জিকে হারিয়ে বাংলায় পরিবর্তন আনবে? আমরা জানি না, এগুলো নিতান্তই কতগুলো মিম। কিন্তু যদি এই পরিবর্তন ইতিহাসে রিপিটেশন বিজেপি চায়, তাহলে অতি অবশ্যই বিজেপিকে কিন্তু বেগ পেতে হবে। কারণ মাত্র হাতে 8 মাস সময়, প্রশাসন তৃণমূলের, দুর্নীতি তৃণমূলের, দীর্ঘ 14 বছরের শাসন ব্যবস্থায় তারা বসে আছে, ডেমোক্রেসির নামমাত্র তৃণমূল কংগ্রেস মানে না। ফলে এই রাজ্যে পরিবর্তনের জন্য যেমন সংগঠনে ঝাঁপিয়ে পড়তে হবে বিজেপিকে সব স্তরের থেকে, তেমনই উচ্চ নেতৃত্বের যে বিজেপির দড়ি টানাটানি, কিন্তু ঝন্টুবাবু একটা বিষয় দেখুন, আলোচনা করার মতন বহু বিষয় রয়েছে, আপনার বেশি সময় নেব না। দেখুন ঝন্টুবাবু, একটা বিষয় এখানে বিজেপির মধ্যে, বঙ্গ বিজেপির মধ্যে অনেক দাপুদাপুত নেতা, পাশাপাশি একটু পোরখাওয়া রাজনীতিবিদকে একটু কোণঠাসা করে দেওয়ার চেষ্টা হচ্ছে। দিলীপ ঘোষ থেকে কিন্তু প্রমাণিত, একেবারে তিনি আমন্ত্রণ পাচ্ছেন না, সবাই দেখা যাচ্ছে না। যিনি নাকি 0 থেকে একেবারে 40% পর্যন্ত এনেছিলেন, 77টা এমএলএ দিয়েছেন, 18খানা MP দিয়েছেন, নিজেই দাবি করে থাকেন, এবং সেই রাজনীতিবিদকে দেখা যাচ্ছে না, সভা মঞ্চে দেখা যাচ্ছে না। একটা কথা ফ্যাক্টর কি হয়ে দাঁড়াচ্ছে না এই বিষয়? দেখুন, দিলীপ বাবু যখন 2021-এ জলের মতন, ওনাকে আপনারা বলেন প্রচুর সাফল্যযুক্ত সভাপতি এখনো পর্যন্ত, একদম ঠিক, অঙ্কের হিসাবে তো তাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনি যেখানে 200 পেতে পারতেন সেখানে আপনি 77 পেয়েছেন। তাহলে আপাতত আপনার থেকে দ্বিতীয় পজিশনে যারা, তারা অনেক যোজন দূরে বলে আপনি সবথেকে সাফল্যযুক্ত সভাপতি। কিন্তু আপনি তো 200 পেতে পারতেন 2021-এ, আপনি পাননি। কারণ আপনি বেনজলের মতন বিভিন্ন দল থেকে, বিশেষ করে তৃণমূলের 112 জনকে ঢুকিয়েছিলেন, যাদের মধ্যে তৃণমূলের মতো দুর্নীতিগ্রস্ত দল যাদেরকে রাখতে পারেনি। যেমন উদাহরণ দিচ্ছি, দেব বিশ্বজিৎ, তার বাড়ির গবাদি পশুগুলোকেও তিনি চাকরি চুরি করে দিয়ে ফেলেছেন। সেই লোকটাকে বিজেপি শুধু পদে আনেনি, প্রার্থী করেছিল, মনে আছে? ফলত মানুষ কিন্তু বুঝে উঠতে পারেনি তৃণমূল দুর্নীতিগ্রস্ত নাকি বিজেপি দুর্নীতিগ্রস্ত। ফলে ওনার সাফল্য নিয়ে কথা হয়, ওনার যে বিফলতা, আজকে যে দলটায় বেনজল ঢুকে গেছে, তার তো অন্যতম দায়ী হচ্ছে দিলীপ বাবু। আমি এইটুকু আপনাকে বলতে পারি, আপনি যা বীজ বপন করবেন তেমনই তো গাছটা হবে। বীজ লাগালে তো বীজ বৃক্ষই হবে নাকি? দিলীপ বাবু বীজ বৃক্ষটা পুঁতে গেছে, তার বিষময় ফলটা তাকেই ভুগতে হচ্ছে প্রথম। দ্বিতীয়, আমি মনে করি না দিলীপ বাবু চলে যাওয়াতে বিজেপির সর্বোচ্চ নেতৃত্বে কোনো সংকট আসবে রাজ্যে অন্তত। কারণ দিলীপ বাবু 2021-এর নির্বাচনে পর্যদস্ত হওয়ার পর থেকে কার্যত দলে ছিলই না কোথাও। ফলে দিলীপ বাবু আর বিকল্প না দলে। আর যেটা প্রশ্ন, দিলীপ বাবু চলে যাওয়াতে বরং বিজেপির লাভ হয়েছে। কারণ উচ্চ নেতৃত্বে ত্রিমুখী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অর্থাৎ শুভেন্দু, সুকান্ত, দিলীপ, এদের তো ছুটি টানাটানি ছিলই। উচ্চ নেতৃত্বে কিন্তু কোলাহল ছিল, বারবার ইন্টারফেয়ার করতে হয়েছিল সেন্ট্রাল নেতৃত্বকে। আজকে গিয়ে অন্তত শ্রমিককে বসিয়ে দিয়ে এই যে ত্রিমুখীর থেকে আজকে দ্বিমুখী লড়াই, শুভেন্দু ভার্সেস সুকান্ত, এটাতে কিন্তু হ্রাস টানলো কেন্দ্রীয় নেতৃত্ব। এবং আমি বিশ্বাস করি একযোগে কাজ করে উঠতে পারলে সাফল্য 26-এ কিন্তু অবিসম্ভবই বিজেপির ঘরে উঠবে।
একদম, বেশ ধন্যবাদ ঝন্টুবাবুর সঙ্গে থাকার জন্য। দেখুন, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইতিমধ্যেই বঙ্গ বিজেপির ক্ষেত্রে শ্রমিকের হাতে রাশ কোথাও একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, বা সঠিকভাবে যদি কাজ করতে পারে তবে কিন্তু রীতিমতন সেই পুরনো ইতিহাসকে আবারও নতুন করে দেখা যেতে পারে 2026-এর আগে। অর্থাৎ আবারও বাংলায় হয়তো কোথাও গেরুয়া ঝড় উঠতে পারে, যে ধরো সেই পরিস্থিতি 2024-এ হয়েছিল। একেবারেই সিট সংখ্যা অনেক কমে গিয়েছিল লোকসভায়, এবং তারপর এখন উচ্চমুখী গ্রাফ দেখা যাবে কিনা শ্রমিকের হাত ধরে, এ কথাই এখন বলা যাচ্ছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে ইন্দ্রজিৎ মজুমদার, টিএমসি নেতা, তৃণমূল নেতা রয়েছেন। কিন্তু ইন্দ্রজিৎবাবু স্বাগত আপনাকে ট্রাইব টিভি বাংলায়। সঙ্গে রয়েছে আমি গৌরব। দেখুন, 21শে জুলাই আপনাদের শহীদ স্মরণ রয়েছে, বহু মানুষ, লাখ লাখ মানুষ সমাগম করে এবং সেখানে ভিড় জমান, এই শহীদ স্মরণে জমায়েত হয়। পাশাপাশি তার আগে দাঁড়িয়ে থেকে 18 তারিখ প্রধানমন্ত্রী মোদী বঙ্গে আসছে, অর্থাৎ আপনাদের জন্য কোথাও কি চ্যালেঞ্জের? দেখুন, তিনি বঙ্গে এর আগেও বহুবার এসছেন। এই আলিপুরদুয়ারে রিসেন্ট এলেন, তিনি নারী সুরক্ষা নিয়ে অনেক কিছু বললেন, অথচ 2014 সালে যখন এসেছিলেন বলে গেছিলেন যে আলিপুরদুয়ার কেন, আমি সারা পশ্চিমবঙ্গের জন্য নারী কল্যাণ শিশু সুরক্ষার জন্য 1000 কোটি টাকা দেব। যাই হোক, সেটা এখনো এত বছর অতিক্রান্ত আমরা দেখলাম না, অথচ 11 বছরের পরিসংখ্যান তিনি তুলে ধরলেন, 11টা ধাপ পাওয়ানি। যাই হোক, এবার যে কথায় আসি, আপনারা বলছেন 21শে জুলাই। 21শে জুলাই একটা আমাদের এখানে শহীদ দিবস, শহীদদের আমরা ওই দিনকে সারা বছরই স্মরণ করি। ওই দিনটাকে বিশেষ করে যেহেতু ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা পালন করি। তৃণমূল কংগ্রেসের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রত্যেক অফিসে অফিসে, আমাদের সকল পার্টি অফিসে আমরা শহীদদের মাল্যদান করি, তাদেরকে শ্রদ্ধা জানাই। এছাড়া ওনারা 18 তারিখে আসছেন, এই বিষয়ে আমাদের কোনো এই বিষয়ে চিন্তাও নেই, বলারও কিছু নেই, কারণ উনি আসছেন, এর আগেও ডেলি প্যাসেঞ্জারই করেছেন, এবার মান্থলি করবেন। 2026-এর নির্বাচন 8 মাস আর বাকি আছে, এখন মান্থলি করেছেন, এই আসা যাওয়া করবেন, উনি করবেন, অমিত শাহজি করবেন, আসবেন। কিন্তু এসে ফলটা কি পেয়েছে? লাস্ট কালীগঞ্জে নির্বাচন, আলিপুরদুয়ারে এসেছিল, তারপরে কালীগঞ্জে নির্বাচন হয়েছে, 11টা উপনির্বাচন বিধানসভায়, 11তে তারা পেয়েছে 0। এবার ভাবুন তারা কি করবে। কালীগঞ্জের নির্বাচন হিন্দুত্ব করে লাফিয়ে শুভেন্দু অধিকারী এত লাফালো, তার পরিবর্তে কি হলো, হিন্দু ভোট তারা বলেছিল 70 থেকে 80% আমরা বুথে হিন্দু ভোট পাবো, সেখানে দেখা গেল আগের বারের থেকে কম ভোট পেল, এবং পরিসংখ্যান বলছে ভোট শতাংশ কমে গেল, অথচ বাম কংগ্রেসের 5% ভোট দেখলাম ওইখানে বেড়ে গেল। তাহলে এনাদের তো মুখে এক কাজে এক, আর এদের সঙ্গে কারুর কোনো মিল নেই, কোনো নেতার সঙ্গে কোনো মিল নেই। কারণ কালকে আমরা পরশুদিন আমরা দেখলাম শ্রমিক ভট্টাচার্য তিনি বক্তব্য রাখছেন সংখ্যালঘুদের নিয়ে, অথচ সেই মঞ্চেই আবার বিরোধী দলনেতা বক্তব্য রাখছে হিন্দু সনাতনীদের নিয়ে বক্তব্য রাখছে। তাহলে এই একজন বলছে হিন্দু, একজন বলছে হিন্দু মুসলমান, আবার একজন আবার মুসলমানদের তোষামতের জন্য প্রধানমন্ত্রী তাদেরকে বাড়িতে সহগাতে মোদী বলে সব 32 লক্ষ গরিব মানুষ পরিবারকে তাদের কিট পাঠালো, তা আবার দাম নির্ধারণ করে। ভারতবর্ষের ইতিহাসে এরকম জিনিস হয়েছে কিনা সন্দেহ। তাই এনাদের একটা লোকসভা যে সাংসদ ভবন, রাজ্যসভার সাংসদ, সেইখানে সেই সাংসদে একটা মুসলমান সম্প্রদায়ের কোনো প্রতিনিধিত্ব নেই। তাহলে তারা আবার মুসলমানদের প্রতি তাদের এত চিন্তা, এত উদ্বেগ, হ্যাঁ, তা আবার যোগী আদিত্যনাথ তারা তো সে তো আবার তার রাজ্যে অনেক কিছু। ধন্যবাদ ইন্দ্রজিতের সঙ্গে থাকার জন্য। করতে পারছে না। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। 26-এর আগে একে অপরকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ শাসক ও বিরোধীরা। তৃণমূল যখন 21শে জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে, তখন পাল্টা মোদি চালে মাত দিতে তৈরি হচ্ছে বিজেপিও। তৃণমূলের শহীদ দিবস 21শে জুলাইয়ের আগেই ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন মঞ্চে থাকবেন বঙ্গ বিজেপির সমস্ত শীর্ষ নেতারা। মোদীর সফরের প্রস্তুতিতে 7 সদস্য কমিটি গঠন করা হয়েছে বলেই সূত্রের খবর আগামী 18 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য বাংলা সফর। দমদম কিংবা বারাসাতের কোথাও জনসভা হতে পারে। জানা যাচ্ছে বারাসাত, বনগাঁ, ব্যারাকপুর, কলকাতা উত্তর, এই 4 সাংগঠনিক জেলাকে নিয়েই জনসভা করবেন মোদী। এই জায়গার নেতা কর্মীরা, সমর্থকরা ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলেই খবর।
প্রতিবারের মতো এবারেও বাংলা দখলে মরিয়া হয়ে ঝাঁপাতে চলেছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদল করা হয়েছে। 26-এর ভোটে বঙ্গ বিজেপির ক্যাপ্টেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারের পর রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ তথা আদি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যকে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণার পর তিনি বলেন, এবার 200 পার নয়, তৃণমূলকে পরপারে পাঠাবো। সেক্ষেত্রে তার কাছে বড় চ্যালেঞ্জ আগামী বিধানসভা ভোটে পদ্ম শিবিরের ঝুলিতে আরও বেশ কিছু আসন নিয়ে আসা। এর আগে মে মাসে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেই জনসভা থেকে আগামী নির্বাচনে রাজ্যের ক্ষমতা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েছিলেন। সেই থেকেই গুঞ্জন ছিল এবার দক্ষিণবঙ্গ সফরে কবে আসবেন তিনি। সেই গুঞ্জন সরিয়ে এবার বঙ্গ বিজেপি সূত্রে খবর, আগামী জুলাইতেই ফের কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। দক্ষিণবঙ্গের এমনিতেই পদ্ম ব্রিগেড সাংগঠনিকভাবে দুর্বল। এখানে বিজেপির জেতা আসন সংখ্যা কম, তাই আসন্ন সফরে দলকে চাঙ্গা করতে ভোকাল টনিক দিতে চলেছেন নরেন্দ্র মোদী। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের আগে মোদীর এই সভা নিঃসন্দেহে বিশেষ গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।